অপরাধের দায় কোনো অবস্থায় সেনাপ্রধানের উপরে বর্তাবে না, এটা কোনো অবস্থায় সম্ভব না। এই অপরাধ তার বাহিনী করেনি, এই অপরাধ কোনো অবস্থাতেই সেনাবাহিনী অ্যাজ এ বাহিনী করেনি। যে অপরাধটা করেছে সেটা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, যেটা পুলিশের একটা সংস্থা এবং যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তিনি চেষ্টা করেছেন তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার জন্য, তাদেরকে সে র্যাবের থেকে ফেরতই আনতে দেওয়া হয়নি। সুতরাং যে বাহিনীর সদস্যরা তার কমান্ডের আওতায় নয়, সেই বাহিনীর সদস্যদের ব্যাপারে কোনো অপরাধের দায় কোনো অবস্থায় সেনাপ্রধানের উপরে বর্তাবে না, এটা কোনো অবস্থায় সম্ভব না। ডিজিএফআই যে অপরাধটা করেছে সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, সরকারের অধীনে, সেটার উপরেও সেনাবাহিনী প্রধান হিসেবে তার কর্তৃত্ব ছিল না। সুতরাং ডিজিএফআই যে সমস্ত অপরাধ করেছে সেটার দায়ও সেনাপ্রধান হিসেবে জনাব ইকবাল করিম ভূঁইয়া অথবা বাহিনী হিসেবে সেনাবাহিনীর উপরে কোনো অবস্থাতেই বর্তাবে না, কারণ তারা সেনাবাহিনীর কমান্ডের অধীনে ছিল না। আমরা প্রত্যাশা করব রাষ্ট্র এবং সরকার অবশ্যই এই যে কলঙ্কের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, যে অপরাধ হয়েছে সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য চেষ্টা করছি। তারই অংশ হিসাবে আজকের যে বিচার, একটা সুষ্ঠু এবং প্রপার বিচারের মাধ্যমে অপরাধীদের সাজা দেয়া এবং এই সব বাহিনীগুলো রিফর্ম করার মাধ্যমেই অবশ্যই অপরাধ প্রবণতাটা ভবিষ্যতে যেন বন্ধ করা যাবে, এটা সাক্ষী বলেছেন এবং এটা সরকার নিশ্চয়ই সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ট্রাইব্যুনাল আদেশ দিয়ে কি এই র‍্যাব বা ডিজিএফআই আমরা সেই প্রসঙ্গে যাই, ট্রাইব্যুনাল এই ধরনের কোনো আদেশ দেননি। উনি দাবি জানিয়েছেন, এই সাক্ষ্য প্রদানের মাধ্যমে অভিমত ব্যক্ত করেছেন, সেটা আদালত পরবর্তীতে কিভাবে গ্রহণ করবেন, আদালত কোনো অবজারভেশন দেবেন কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। আপনারা সবাই জানেন যে ইকবাল করিম ভূঁইয়া সাহেব সাক্ষীতে যাদের নাম বলেছেন, শেখ হাসিনার কথা বলেছেন, তারিক আহমদ সিদ্দিকের কথা বলেছেন, তারা তো আসামি আছে, তাদের বিচার চলছে, এবং অন্যান্য যে সমস্ত অফিসারদের নাম এসছে এবং এই ঘটনাগুলোর সাথে সবার বিরুদ্ধেই তদন্ত কিন্তু চলমান আছে, অনেকেই গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হচ্ছেন। সুতরাং যাদের বিরুদ্ধে অপরাধের সম্পৃক্ততা আছে, প্রমাণ আছে, তাদের প্রত্যেকেই বিচারের মুখোমুখি করা হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ থাকা উচিত। রয়ের নাম আসছে, ওনাদেরকে খুঁজে বের করবেন, যারা মিটিং করছে। তথ্যটা আগে উদ্ভাসিত হয়েছে, পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী যতটুকু নেওয়া সম্ভব অবশ্যই গ্রহণ করা হবে। প্রথমত হচ্ছে বিদেশি সংস্থা, বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অফিস যে আমাদের আরেকটা গোয়েন্দা সংস্থার অফিসের ভিতরে ছিল এইটাকে বন্ধ করাটা হচ্ছে প্রথম কাজ। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য এটা অ্যালাউ করেছিল কে? অ্যালাউ করেছিল শেখ হাসিনা স্বয়ং, অ্যালাউ করেছিল তারেক সিদ্দিকী স্বয়ং। যারা জুনিয়র অফিসার ছিল তাদের তো কোনো উপায় ছিল না তাদেরকে বাইপাস করে কোনো কিছু করার। ইভেন সেনাপ্রধান হিসেবে ইকবাল করিম ভূঁইয়াও কিন্তু পারেননি, কারণ তার উপরে একটা কর্তৃত্ব ছিল প্রধানমন্ত্রীর এবং আরেকটা কর্তৃত্ব ছিল তারিক সিদ্দিকী, তাদেরকে ডিঙিয়ে তিনি করতে পারেননি। সুতরাং যাদের কারণে অপরাধ হয়েছে তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। ভবিষ্যতে আপনারা দেখতে পাবেন তাদের ব্যাপারে যে রায় আসবে তার মাধ্যমেই তাদের অপরাধের প্রতিকার। আমরা কোনো অবস্থাতেই এরকম কিছু মনে করি না। যে বিচারের প্রক্রিয়া চলমান আছে এটা রাষ্ট্রের কাজ, বিচার কোনো সরকারের পরিবর্তনের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং রাজনৈতিক সরকার এসেও এই বিচার চলমান থাকবে, কারণ এই অপরাধ বাংলাদেশের জনগণের উপরে সংগঠিত হয়েছে। এই অপরাধের বিচার করার জন্য রাষ্ট্র দায়বদ্ধ, কোনো ব্যক্তি নয়। সুতরাং নির্বাচিত সরকার যখন আসবেন তাদের কাছ থেকে আমরা আরও বেটার ডেইস আমরা আশা করি। আমরা মনে করি নির্বাচিত সরকার আসলে আমাদের যে সমস্ত লিমিটেশনস আছে সেগুলো দূরীভূত হবে, প্রয়োজনে ট্রাইব্যুনাল বৃদ্ধি পাবে। যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, মানুষের উপরে হত্যা নির্যাতন করেছে, গুম করেছে, জুলাই আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে, প্রত্যেকটি অপরাধের বিচার হবে, এটা রাষ্ট্রের অঙ্গীকার। যে অঙ্গীকারে বাংলাদেশের সকল মানুষ, সকল রাজনৈতিক দল এই বিচার করার ব্যাপারে একমত হয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করেছে। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন তারা বাংলাদেশেরই মানুষ এবং এই সব রাজনৈতিক দল যারা অঙ্গীকারাবদ্ধ বিচারটা করার জন্য। সুতরাং বিচারের উপরে কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। ইনশাল্লাহ বিচার তার আপন গতিতে চলবে, রাষ্ট্র এই অপরাধীদের প্রকৃত শাস্তি নিশ্চিত করবে।